পাচ্ছি না। কি শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছি না যে মহারাষ্ট্রের ঘটনা নিয়ে কোনো আলোচনা হচ্ছে। আইনাটা দেখাতে চায় যে এটা নিয়ে আলোচনাটা কোথায়, তোলপাড়টা কোথায়। কোথায় যারা অভয় আন্দোলন করেছিলেন, এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেশ বিদেশে পৌঁছে গেছিলেন, ক্রাউড ফান্ডিং করেছিলেন, অভয়ার নাম বাদ দিয়ে একটি ফাউন্ডেশন তৈরি হলো। কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায় বলবেন না কথা? মহারাষ্ট্রে তরুণ চিকিৎসকের মৃত্যু নিয়ে বিজেপিকে আক্রমণ জানালো তৃণমূল কংগ্রেস। গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের সাতারা থেকে এক তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর দেখা যায় যে তার বাঁ হাতের তালুতে কিছু লেখা আছে। প্রাথমিকভাবে অনুমান, নিজের তালুতে শেষ বার্তা লিখে আত্মহত্যা করেছেন তরুণী চিকিৎসক। হাতের তালুতে লেখা ছিল যে সেই পদমর্যাদার এক পুলিশ অফিসার তাকে 4 বার ধর্ষণ করেছেন। বাড়িওয়ালা পুত্র শারীরিক ও মানসিকভাবে তাকে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেন তরুণী চিকিৎসক। ইতিমধ্যে বাড়িওয়ালা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অফিসারের সন্ধান মেলেনি, তাকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে। তারই মধ্যে একটি 4 পাতা সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী ভুয়ো ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য একবার ফোনে তাকে এক সাংসদের সঙ্গে কথা বলতে বাধ্য করেছিল পুলিশ। আর ভুয়ো ফিটনেস সার্টিফিকেট দিতে রাজি না হওয়ায় সাংসদ তাকে ঘুরিয়ে হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই তরুণ চিকিৎসকের বয়স 26 বছর। 23 মাস ধরে সাতারার একটি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আর 1 মাস হলেই বন্ড পিরিয়ড পূর্ণ হয়ে যেত, যা গ্রামীণ এলাকার চাকরির জন্য বাধ্যতামূলক। সুইসাইড নোটে তিনি লিখেছেন, ভুয়ো ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য তার উপরে চাপ তৈরি করা হতো। এমনকি কখনো কখনো অভিযুক্তদের হাসপাতালে না এনে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ দিত পুলিশ। আর সেই পুরো বিষয়টি সামনে এসেছে তরুণ চিকিৎসকের আত্মহত্যার পর, যা নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাজা। সরকারি মহিলা চিকিৎসক, কারণ সে মহিলা চিকিৎসক যে সাতারা মহারাষ্ট্র, এবং দিনের পর দিন তার উপর ধর্ষণ করা হয়েছে। কারা আছেন তার মধ্যে? পুলিশের লোকেরা আছেন যারা ধর্ষক হিসেবে রয়েছে। তারপরে তাকে দিয়ে একটা চেষ্টা করানো যে নকল কিছু ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি দিয়ে নকল অসত্য কাজ করার, তাকে জোর করা হতো, তার উপর জুলুম করা হতো। এবং এমন অবধি যে যারা সেখানে মহায়ুতি যে সরকার রয়েছে, বিজেপি ডাবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে, সম্মানীয় একজন সাংসদ সে পর্যন্ত ফোন করে তাকে ধমকি দিয়েছে যে যেগুলো অসত্য কাজ এবং নকল কিছু সার্টিফিকেট না দিলে চরম পরিস্থিতি তার হবে। এইভাবে শারীরিক মানসিক যন্ত্রণা নির্যাতন তার উপর চলছিল। সে পুলিশের কাছে দৌড়য়, পুলিশ ধর্ষক। এমন অবস্থায় নিরুপায় ভারত কি বেটি, ভারতবর্ষের সন্তান, মহিলা চিকিৎসক, সেই মেয়েটি আত্মহত্যা করে। এবং কোথাও যদি আত্মহত্যা এবং মৃত হওয়ার পরে যাতে সে জাস্টিস পেতে পারে, তার জন্য সে তার নিজের হাতের তালুতে লিখে দিল যে কারা কারা এই মৃত্যুর জন্য দায়ী। একটি পুলিশ প্রশাসন, মহারাষ্ট্র সরকারের ডাবল ইঞ্জিন সরকার তার জন্য দায়ী। কিন্তু সবচেয়ে অবাক কি লাগে জানেন তো, যে যখন এই ঘটনাটা, ওটাও খুব মর্মান্তিক ঘটনাটা, যখন বাংলায় ঘটে অত্যন্ত মর্মান্তিক, কিন্তু শুনতে পাচ্ছি না। কি শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছি না যে মহারাষ্ট্রের এই ঘটনা নিয়ে কোনো আলোচনা হচ্ছে। মহারাষ্ট্রের এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি কিংবা সেইখানে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কিছু বলছেন, শুনতে পাচ্ছি কি? শুনতে পাচ্ছি, আওয়াজটা পাচ্ছি না। কিন্তু বাংলায় হলে পরে আমরা অন্তত জাতীয় মহিলা কমিশনকে পেয়ে যেতাম, নানান তাদের ব্যাখ্যা হতো। পুলিশ তদবির করার আগে কিন্তু বিভিন্নভাবে তাদের ব্যাখ্যা এবং তাদের বিষয়বস্তু চলে আসতো। কিন্তু কই দেখতে পেলাম না নাকি ঠিক করে যে জাতীয় মহিলা কমিশন গেছে কিনা মহারাষ্ট্রের সাতারাতে, সে পরিবারের কাছে গেছে কিনা, সেই সরকারি হাসপাতালের কাছে গেছিল কিনা, মহিলা চিকিৎসক বন্ধু বান্ধবদের কাছে পৌঁছেছে কিনা, দেখতে পেলাম না। মহারাষ্ট্র রাজ্যের মহিলা কমিশন পৌঁছেছে কিনা, কই একবারও দেখলাম না। এইটা নিয়ে তোলপাড় হবে,
জাতীয় স্তরেতেও মিডিয়াতে সেই স্তম্ভ, গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেই ন্যাশনাল কিংবা সেখানকার চ্যানেলগুলোতে এটা নিয়ে আলোচনা তোলপাড় হবে, রাজ্য সরকারকে প্রশ্ন করা হবে, মুখ্যমন্ত্রী রিজাইন করবে কিনা, এগুলো তো আমরা এখানে দেখি বাংলায় হতে, বাংলায় দেখি ঘটনা হলে পরে, যেটা হওয়া উচিত নয় এখানেও ঘটনা। কিন্তু কেন এইটা সিলেক্টিভ হয়, কেন আমরা আজকে কি বলতে চাইছি, আমরা ওই আয়নাটা দেখাতে চাইছি। এই আয়না দিয়ে যেটা বাংলাতে যখন মর্মান্তিক ঘটনা ঘটে এবং পুলিশ সঙ্গে সঙ্গে তদবির আরম্ভ করে, অ্যারেস্টও হয়, মহারাষ্ট্রতে সেখানে সাসপেনশন হয়, অ্যারেস্ট তো দূরের কথা, ফলে আয়নাটা দেখাতে চায় যে এটা নিয়ে আলোচনাটা কোথায়, তোলপাড়টা কোথায়, কোথায় যারা অভয় আন্দোলন করেছিলেন, এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেশ বিদেশে পৌঁছে গেছিলেন, ক্রাউড ফান্ডিং করেছিলেন, অভয়ার নাম বাদ দিয়ে একটি ফাউন্ডেশন তৈরি হলো, কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায় বলবেন না কথা, এটাও তো অত্যন্ত মর্মান্তিক। প্রত্যেকটি মহিলা যখন নিগৃহীত হচ্ছে, মহিলা চিকিৎসকের ক্ষেত্রে নিগৃহীত হচ্ছেন, প্রত্যেকটাই আমাদের ব্যথা দেয়, কোনটাও ওয়াটারবাউটারি করছে না, কোনো অন্য উদাহরণ দেখিয়ে যে এখানকার যে অপরাধটা ঘটেছে সেটার ডিফেন্স আমরা নিচ্ছি না। কই কোনো মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মহারাষ্ট্রটা কেন দেখছি না? আরে চ্যাম্পিয়ন্স অফ নারী শক্তি, যারা নারী শক্তি, নারী ক্ষমতায়ন নিয়ে চ্যাম্পিয়ন্স যারা নিজেদের বলেন, মহিলা মোর্চাগুলো কোথায়, বিজেপি কোথায়? সব চুপ, এত নীরব, শুনতে পাচ্ছি না, যে আওয়াজটাই তো পাচ্ছি না, কি হল? ফলে বাংলায় ঝাঁপিয়ে পড়েন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্টেটমেন্টস করেন, আমরা বিভিন্ন ঘটনাগুলোতে দেখেছি। এবং তারপরে অবশ্যই এটা নিয়ে মিডিয়া চুল ছেঁড়া বিশ্লেষণ ইত্যাদি সমস্ত করা উচিত, সব ক্ষেত্রেই করা উচিত, সত্যের আবির্ভাব ঘটুক। কিন্তু কই মন্ত্রীরা তো এড়িয়ে যাচ্ছে না। আপনি নারী শিশু বিকাশ মন্ত্রীকেও পাচ্ছেন আপনাদের সামনে এখানে এই রাজ্যে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়েও স্টেটমেন্ট করেন। আমরা যে দলকে বিলং করি সেই দলও সবসময় আপনাদের সামনে রয়েছে। কই সেটা তো ডাবল ইঞ্জিন সরকারগুলোতে দেখছি না তো। ডাবল ইঞ্জিন ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার এবং নারী সুরক্ষা, কই আপনাদের ব্যথা সেই সমস্ত কোথায়? আমরা তো জানতাম আপনি পলিটিক্যালি ব্যাংক্রাফট, একবারে দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি, কিন্তু আপনাদের মধ্যে সেই সমবেদনাটাও নেই। আপনি যে ইমোশনালি ব্যাংক্রাফট হয়ে গেছেন সেটাও কিন্তু ভারতবর্ষ দেখল। আমরা এটা আপনাদেরকে বলার চেষ্টা করি। ঔদ্ধত্য কোন পর্যায়ে যায় দেখুন। ঔদ্ধত্য এই পর্যায়েও যায়, যেটা নিয়ে আমরা গতকালকেও বললাম, যে ভারতীয় জনতা পার্টি যেহেতু কেন্দ্রের সরকারে রয়েছে, আজ গতকালকে ভারতীয় জনতা পার্টি একজন রাজ্যসভার সদস্য তিনি লখনৌতে বলছেন যারা ঝাড়ু দেয় স্ক্যাভেঞ্জিং সুইপারদের, তোমরা বাংলাদেশি, তোমরা উগ্রপন্থী। ভাবুন ঔদ্ধত্য, এদের এই ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কতদূর তোমরা রক্ষা করবে? তোমাদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসে না। যে যেমন পাচ্ছি কৃষকদের উগ্রপন্থী বলে, যখন দরকার হয় এখানকার বাংলায় এলওপি একজন শিখ পুলিশম্যানকে দেখে বলে আপনি খালিস্তানি। এর শেষটা কবে হবে? এই মানুষেরকে খালিস্তানি বলা, উগ্রপন্থী বলা, বাংলাদেশি বলা, এটার শেষটা কোথায় হবে? এই দাড়িটা কবে টানবে? এটাও আমরা দেখছি। তৃতীয়ত, গতকালকে নিয়ে আমরা এটা খবরে আড়ালে পড়ে যাচ্ছে, পড়ে যাবে কেন? বাংলায় কথা বলি বলে কিছু মানুষদের, ওই সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, পেটের কি সন্তান রয়েছে, এবং আরো 5 জনকে অন্যায়ভাবে আপনি তাকে নির্বাসিত করে দিলেন, বলে তুমি তো বাংলায় কথা বলো, তুমি বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া। বাংলাদেশ বলছে, ওখানকার হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছে 4 সপ্তাহ মধ্যে ফেরত নিয়ে এসে এরা ভারতীয় সন্তান, ভারতীয় নাগরিক,
বাংলায় থাকেন, বীরভূম মোরারাইতে থাকেন। 4 সপ্তাহ শেষ হয়ে গেল গতকালকে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিল না। তারা তাদেরকে বাংলাদেশি প্রমাণ করতে চায়। এমন অবস্থায় এই যে ভায়োলেশন হলো, তৃণমূল কংগ্রেস এই কোর্টের লড়াইটা লড়ছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের যে ওয়েলফেয়ার একটি সংস্থা আছে, সমীরল আছেন সেখানে, মাননীয় সাংসদ লড়ছেন। তো তাহলে পরে লড়বে তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের সন্তানদের আপনি বাইরে পাঠিয়ে দেবেন এবং কোর্টের অর্ডারটাকে পালন করবে না কে? ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। এত উদ্ধত্ত। তাহলে এই যে কোর্ট অর্ডার পালন করলেন না, তার চরম শাস্তিরও দাবি করি। আমরা মনে করি এইগুলো খবরের আড়ালে যেন না যায়, এগুলো আরো চর্চা যেন হয়, আওয়াজ যেন তোলা হয়। এই মর্মান্তিক কাহিনী মহিলা চিকিৎসকের, সেই পল্টন হাসপাতালে, সাতারাতে, মহারাষ্ট্রতে ডাবল ইঞ্জিন সরকার, সেইখানে কোনো আলোড়ন নেই কেন সারা ভারতবর্ষে? এই প্রশ্নটা আমার থাকবে। বাংলায় হবে, কিন্তু কোথায় দেখলাম প্রতিবেশী মহিলা কমিশনও চলে এসেছিল এই রাজ্যে। হিউম্যান রাইটস, জাতীয় আমাদের মানবাধিকার কমিশন, তারাও চলে এসেছেন। সব এজেন্সি শুধু বাংলার জন্য রিজার্ভ করা আছে, কিন্তু এই এজেন্সিগুলো পৌঁছয় না অন্য জায়গায়। অর্থাৎ ধর্ষণের মধ্যেও কিন্তু বিভেদ থাকছে। ধর্ষণের মধ্যেও থাকছে যেমন ধর্মীয় এই বিষয়টা তুলে ধরেছিল। কে ধর্ষক তার নামটা দেখতে হবে, তার পদবিটা দেখতে হবে, তবে সে ধর্ষণ না সংস্কারী মানুষ। এটা তো বিজেপি শিখাচ্ছে সবাইকে। তা ঠিক সেই মতো এজেন্সিটা ডাবল ইঞ্জিন সরকারে যাবে না, অনুমতি নেই, যেতে পারো না। গদি মিডিয়া এটা নিয়ে কথা বলতে পারো না, তোমাকে হয়ে যেতে হবে, চুপ থাকতে হবে। এটা কি চলতে পারে ভারতবর্ষ? এইটাই গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরব। महाराष्ट्र के एक सरकारी अस्पताल जो सतारा में है, वहां के एक महिला डॉक्टर जो है वो आत्महत्या की है। जब क्यों आत्महत्या की है, किस वजह से, उसने अपनी पूरी कहानी अपने हाथों में वो लिख के गई है। क्योंकि उस पर लगातार जो रेप चल रहा था, बलात्कार हो रही थी। वो एक डॉक्टर है जिस सरकारी हॉस्पिटल में काम करती है, बेवजह उससे गलत सर्टिफिकेट देने की एक उस पर जो है जबरदस्ती एक प्रेशर दिया जा रहा था। और जब वो उन बातों को नजरअंदाज कर रही थी और नहीं सुन रही थी, क्योंकि वो सच का साथ निभा रही थी, अपना ड्यूटी निभा रही थी, तब उसको बलात्कार किया गया। किसने किया, ये और भी आश्चर्यजनक है। पुलिस, वो पुलिस का नाम भी लिख चुकी है उसमें। 2 पुलिस जिन्होंने उस पर मानसिक निर्यातन किया है और शारीरिक निर्यातन किया है। इसके बावजूद जब वो थाने पहुंची कि मुझे न्याय चाहिए, कंप्लेंट है, उन्होंने कंप्लेंट दर्ज किया, लेकिन उस कंप्लेंट की सुनवाई नहीं हुई। पुलिस से कोई बातचीत नहीं हुई। पुलिस ने, जो बलात्कारी पुलिस है, उसके विरुद्ध में कोई एक्शन नहीं लिया गया। तब अंत में वो जाके आत्महत्या करती है। तो ये क्या भारत की बेटी नहीं है? वो महिला चिकित्सक जो सरकारी हॉस्पिटल में काम कर रही है, तो हॉस्पिटल की तरफ से इसके लिए क्या कहना है? वो हॉस्पिटल में भी दौड़ धूप की थी, क्यों किसी ने उसका साथ नहीं निभाया? क्यों समाज ने इसका साथ नहीं निभाया? क्यों पुलिस थाने पे जब वो पहुंची उन्होंने उसको जस्टिस नहीं दिया? और इसके बाद उस सरकार के मुख्यमंत्री की इस्तीफा की मांग कौन कर रहा है? जब हम लोग क्या बोलने की कोशिश कर रहे हैं कि जब बंगाल में भी इस तरीके की घटना घटती है, ये तो अपराध है, ये तो एक सामाजिक अपराध है। तो जब सरकार के पीछे पड़ जाते हैं यहाँ के लोग, राजनीतिक दल, अपने स्वार्थ मिटाने की कोशिश में, मुख्यमंत्री को रिजाइन करना चाहिए। ममता बनर्जी महिला मुख्यमंत्री है, इसके राज्य में ये सब चल रहा है, यहाँ महिला कमीशन पहुंच जाती है और राज्यों की भी महिला कमीशन पहुंच जाती है,
तो कोई भी महिला कमीशन महाराष्ट्र पहुंची? किसी ने भी वहां डबल इंजन सरकार जो भारतीय जनता पार्टी की सरकार है उससे सवाल आपने किए? आपने पूछा कि फडणवीस जो मुख्यमंत्री है उसका इस्तीफा, उसके इस्तीफा की मांग किसी ने की? नहीं, कुछ नहीं सुनाई दे रहा है। और इस बात को लेके नेशनल मीडिया जो गणतंत्र की एक स्तंभ है और आपकी जिम्मेदारियां भी है, नेशनल मीडिया या उन वहां के उस राज्य के चैनलों में या बंगाल के चैनल में इसको लेके बातचीत हुई है, चर्चा हुई है, खंडन हुई है? इसको लेके आवाज क्यों नहीं उठाया? क्यों? वो क्या बलात्कार नहीं है? वो सीरियस बात नहीं है? किस तरीके से पुलिस और प्रशासन की ओर से टोटल कंप्लीट फेलियर बीजेपी सरकार की वो झलकती नहीं है? वो क्या दिखती नहीं है गोदी मीडिया को? क्या आप चुप रहेंगे, चुप बैठे रहेंगे? सब एजेंसियां सिर्फ बंगाल के लिए है, वही आईना हम लोग दिखाने की कोशिश कर रहे हैं। यहाँ जब अपराध होता है तो अपराधी जो है उसको संस्कारी हम लोग नहीं बोलते, उसका धर्म या भाषा हम लोग नहीं ढूंढते। ये तो भाजपा करती है। भारतीय जनता पार्टी, महिला मोर्चा क्यों सब चुप है? बंगाल में आप टूट पड़ते हैं और वहां सब आप लोग चुप है, केंद्र सरकार भी चुप है, क्यों? तो ये सवाल हम लोग करेंगे कि जब यहाँ विभिन्न एजेंसी पहुंच जाते हैं, पहुंचना भी चाहिए, कोई बात नहीं, पहुंचती भी है। यहाँ पुलिस जब पहुंच के इंक्वायरी इन्वेस्टिगेशन करती है, आप पुलिस के ऊपर, आपके ऊपर आस्था नहीं रहती, सीबीआई की डिमांड करते हैं, तो कहा महाराष्ट्र में आस्था है उस पुलिस के ऊपर जिन्होंने खुद बलात्कार किया है? तो वहां सीबीआई की मांग हो रही है कि सुनाई नहीं दे रहा है। पूरे राष्ट्र को, भारतवर्ष में भारत की बेटी के ऊपर ये महिला चिकित्सक, डॉक्टर, तो इसको लेकर जो यहाँ अभय के आंदोलन किए हैं वो भी तो एक अभय है। उसके बारे में आपने क्या सोचा है? आपने जब आरजी कौर का कांड हुआ था और जब तुरंत पुलिस उतरी और सीबीआई की भी सब मांग हुई, सीबीआई भी देख रही है, सब कुछ हो रहा था, राज्य सरकार भी इस पूरी विषय को खंडन करके अरेस्ट भी हुई थी, बैंकशाल कोर्ट में, सियालदा में सब सुनवाई हो रही थी, सब हो रही थी। इसको लेके फाउंडेशन बना, अभय को भूल गए, लेकिन ये फाउंडेशन सारे भारतवर्ष से जो है पैसा जुगाड़ आपने किया, भारतवर्ष के बाहर भी आपने क्राउड फंडिंग सब किए, तो अब आप लोग क्यों चुप हैं? ये बलात्कार नहीं है? क्यों? आपको कोई आपके स्वार्थ के अनुसार ये नहीं है, पर्याप्त तो नहीं है आपके लिए? हम वही पूछ रहे कि चैंपियंस लोग सब चुप क्यों हैं? भारतीय जनता पार्टी, आप इतने निश्चुप क्यों हैं? ये आपके अहंकार झलकती है। आप समझते हैं कि क्योंकि आप सरकार में हैं, केंद्र सरकार में, आप कुछ भी कर सकते हैं, आप इसको आप कुछ भी न्याय जो है आपको नहीं छुए। और आप जो नैरेटिव बंगाल में तैयार करते हैं, काफी हद तक जो है, पहले भारतीय जनता पार्टी उसको सब पता चला कि कौन धर्षक है, कौन है, एक था, गैंगरेप था, सब मालूम हो जाता है। फिर बाद में तो असली बात निकलती है, लेकिन फेक नैरेटिव पहले तैयार हो जाती है। तो अब जो है महाराष्ट्र के विषय में वो चुप है। दूसरी बात ये है कि अगर केंद्र सरकार हमारी होती है, माने उनकी बीजेपी की होती है, तो हमारी क्षमता की जोर देखिए कि कलकत्ता हाईकोर्ट ने एक ऑर्डर दिया है कि बंगाल और भारतवर्ष के नागरिक सोनाली खातून जिसके पेट में बच्चा है, वो प्रेग्नेंट है, उसको आप बांग्लादेश भेज दिए क्योंकि वो बांग्ला में बात कर रही थी, और एक राज्य से आपने बांग्लादेश भेज दिया। किसने लड़ाई की? तृणमूल कांग्रेस। बंगाल चिल्ला रही है कि ये अन्याय हुआ है। बांग्लादेश के हाईकोर्ट भी बोल रहा है ये लोग बांग्लादेशी नहीं है, ये लोग इंडियंस है, भारत के नागरिक है, इनको वापस भेजो। 4 हफ्ता का एक कोर्ट ऑर्डर था कलकत्ता हाईकोर्ट कि 4 हफ्ता के भीतर केंद्र सरकार को जो है उनको भारतवर्ष में लौटाना है। लौटे हैं वो? भारतवर्ष के सरकार, भाजपा की सरकार ने क्या कदम उठाए? कोई कदम नहीं उठाए, क्योंकि वो इस बात पे तुले हैं कि इनको बांग्लादेशी हमको करना ही है, और उन्होंने कोई कदम नहीं उठाए। तो आज हम लोग ये डिमांड करते हैं कि 4 हफ्ता कट गए, अगर हम कलकत्ता हाईकोर्ट का ऑर्डर उसका वायलेशन करते हैं, उसको
नहीं पालन करते हैं तो उसका भी तो एक पनिशमेंट होता है। अपराजिता बिल जब बंगाल की सरकार ने इस बात को की कि जो इस तरीके के एक सामाजिक अपराध करते हैं ये अलग किस्म के लोग हैं जो बलात्कारी है, तो अपराजिता बिल भारतीय जनता पार्टी ये पूरे भारतवर्ष को सुनना है कि आप जब इस दृष्टांत पनिशमेंट देना चाहते हैं इस तरीके के अपराध में, तो किसने इसका विरुद्ध बोला? वो है भारतीय जनता पार्टी। बिल को अभी भी एक्ट नहीं बना पाए, कानून नहीं बना पाए, क्योंकि केंद्र सरकार इसको रोक के रखी है। इस बात पे उनकी क्या बात होगी? और तीसरी बात जो हम लोगों को कहना है कि भारतीय जनता पार्टी के माननीय राज्यसभा के सांसद हद, देखिए भारतीय जनता पार्टी के हद जो है वो अपनी हद को खुद तोड़ती है, ये हद को फिर तोड़ता है कोई, उनके ही लोग तोड़ते हैं। हद कहाँ पे आप लाइन ड्रॉ करेंगे कि इस तरीके के भारतीय जनता पार्टी भारतवर्ष की जनता को अपमान करेगी? क्या किए हैं ये राज्यसभा के सांसद? बहुत संस्कारी काम किए। जो हमारे रास्ते को साफ सुथरा रखते हैं, स्वीपर्स या स्कैवेंजर्स जिसको कहते हैं, उनको जाके लखनऊ में वो बोलते हैं कि आप लोग सब बांग्लादेशी हैं। अब ये जो नया रोग हुआ है ना भारतीय जनता पार्टी को, इसका जो है चिकित्सा करना है। या तो मेंटल रोग है आपको, या तो फिर आप तुले हुए हैं कि सबको आप अपमान करेंगे। किसानों को आप बोलते हैं खालिस्तानी है। बंगाल में लीडर ऑफ द ऑपोजिशन शुभेंदु अधिकारी ने एक सिख पुलिसमैन को ऑन ड्यूटी बोले हैं कि आप खालिस्तानी हैं। वो सिख टर्बन पहनते हैं और उन्होंने अपमान किया, बोले आप खालिस्तानी हैं। सुकांतो मजूमदार केंद्र के मंत्री बोलते हैं केंद्र में कम रहते हैं, केंद्र में कोई काम नहीं करते हैं, राज्य में काम करते हैं। वो चप्पल उतार के उन्होंने उस पुलिसमैन के ऊपर फेंका। तो ये लोग भारतीय जनता पार्टी संस्कारी लीडर, ये इनके संस्कार है। अब ये भारतीय जनता पार्टी राज्यसभा के सांसद ब्रिजलाल, इसी को भेजा गया था बंगाल में संदेश खाली के दौरान। किन किन लोगों को चुन चुन के आप बंगाल भेजते हैं? बंगाल को और कालीमालित करने के लिए ऐसे लीडरों को भेजते हैं जो खुद कालीमालित हैं, जो रोज अपराध करते हैं। आज वो कहते हैं इन लोगों को जो स्वीपर है कि आप लोग सब उग्रवाद हो, बांग्लादेशी। हालत तो ये कहां जाके रुकेगी ये भाषा या इस तरीके का अपमान करने वाली बात? सवाल तृणमूल कांग्रेस करेगी, सवाल से वही नहीं रुके। कोई भी मंत्री महाराष्ट्र में सामने आया जवाब देने के लिए? मुख्यमंत्री ने स्टेटमेंट दी, वो पुलिस जो बलात्कारी है उनके नाम दिए गए, सस्पेंड किया गया। बड़ा दया किया है, बहुत दया की है सस्पेंड करके। उनको तो पुलिस वो है कैसे? जांच पड़ताल नहीं होती, उनकी बैकग्राउंड की जांच नहीं होती, तो क्या कदम उठाएं? तो यहाँ मुख्यमंत्री जिम्मेदारी लेंगे कि महाराष्ट्र के? भाजपा की सरकार के मुख्यमंत्री जिम्मेदारी लेगी? सवाल कौन करेगा? तृणमूल कांग्रेस सवालों से नहीं डरती। यहाँ मंत्री भी सामने रहती, मुख्यमंत्री भी सामने रहती, और पार्टी की तरफ से भी हमारे वक्ता जो है सामने रहते हैं। यही बात आपको फर्क दिखाने की कोशिश करें, आईना दिखाने की कोशिश करें। बंगाल है तो एजेंसी आती है, डबल इंजन सरकार है तो एजेंसी रुक जाती है। बंगाल है तो महिला कमीशन आएगी, डबल इंजन सरकार है तो महिला कमीशन नहीं जाएगी, मना है। बंगाल है तो मुख्यमंत्री का गला पकड़ो, दबाओ, और डबल इंजन सरकार है तो मुख्यमंत्री को मत स्पर्श करो, एक भी बात नहीं होगी। और नारी शक्ति और नारी सुरक्षा के ऐलान करते हैं। ম্যাডাম আরজিকরের পরে ফের এসএসকেএম এ একই ধরনের ঘটনা ঘটেছে। তো যে আরজিকর কাণ্ডের পরে যে 15 দফা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তাহলে কি সেগুলোই কোনোভাবেই বাস্তবায়িত করা সম্ভব হয়নি? আজকে সিএম এর সঙ্গে সিএস এরও এই নিয়ে একটা বৈঠক আছে। গতকালকে যে এসএসকেএম নিয়ে ঘটনা আপনারা বলেছেন, ইনকোয়ারি কমিটি এসএসকেএম এর পক্ষ থেকে 5 মেম্বার্সদের নিয়ে, চিকিৎসক মেম্বার্সদের নিয়ে এবং প্রশাসনে যারা আছে হাসপাতালে গঠিত হয়েছে, এবং
প্রত্যেকটি বিষয়ে দেখা হচ্ছে, কাকে এই রেসপন্সিবিলিটিটা ফিক্স আপ করা হবে সেটা নিয়েও কমিটি এটা নিয়ে চুল ছেঁড়া তদবির করছে, সমস্তটা দেখা হচ্ছে। যেই ট্রমা বিল্ডিং আপনি যদি দেখেন এবং সেই এসএসকে যদি প্রতিদিন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভরশীল সেই ভিড়টা যদি দেখেন, আর ট্রমা কেয়ার বিল্ডিং আপনি যদি দেখেন, এটা একটা হটস্পট। সেখানে ট্রমা ট্রায়াজ যেটাকে বলে, যে ঘটনাটা ঘটেছে, ঠিক তার পাশে এমআরআই আর ঠিক তার পাশে সিটি স্ক্যান ইত্যাদি সভায় প্রচুর মানুষের ভিড়, আর তার পাশে এই টয়লেট। ওখানে আপনাদের সংবাদ মাধ্যম তো স্বাভাবিক, এখানে তো প্রশ্ন করবেন, অনেক সাহস রাখেন, প্রশ্ন করেন। এই প্রশ্নের নিশ্চয় আমরা বলতে চাই যে অত ভিড়ের মধ্যে আপনি বলছেন যে চিহ্নিত করা হচ্ছে না কেন এই মানুষটাকে, যে ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, সম্ভব কি? এবং এত মানুষের ভিড়ের মধ্যে অনেক সিকিউরিটি, আপনি যদি সিকিউরিটি, আমরা বলছি মানে প্র্যাকটিক্যাল কথা, সিকিউরিটি যদি প্রত্যেকে আটকে যায় তাহলে আরো কেয়াস হবে। এতটাই সেখানে ভিড় থাকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, যেটাকে অবশ্যই সময় মতো মেয়েটিকে বাঁচানো হলো, সময় মতো একেবারেই তাড়াতাড়ি করে পুলিশ অ্যারেস্টও করেছে, আইডেন্টিফাই হয়েছে, সেই লোকটার নামও আপনারা সকলেই জানেন, এবং সেই ওখানকার স্টাফ নয় সেটাও আপনারা জানেন। এবং তারপরে ইনভেস্টিগেশনটা চলছে, ভিকটিম যে মেয়েটি আছে তার কাউন্সিলিং হয়ে সে বাড়ি গেছে, মা বাবাও আস্থা রেখেছেন ইনভেস্টিগেশন। এই জায়গা এইটা নিয়ে রাজনৈতিক ফায়দা কিংবা এটার বাইরে ডিস্টরশন না করারই অনুরোধ থাকবে আমাদের। ম্যাডাম, ইসলামপুরে মহকুমা হাসপাতালে নার্সিং স্টাফকে হুমকি দেওয়ার অভিযোগ পুরো চেয়ারম্যানের। কোন পদাধিকারী যদি এরকম করেন তাহলে নিরাপত্তা কোথায়? দেখুন, যদি জনতা ক্ষিপ্ত হয়ে চিকিৎসার উপর হাত তোলে, গ্রহণযোগ্য নয়, করা উচিত নয়। স্বাস্থ্য ক্ষেত্রে অবহেলা একটা অভিযোগ দিয়ে চিকিৎসককে মারধর করা একদম গ্রহণযোগ্য নয়। যদি কোনো ক্ষমতার জায়গা থেকে কেউ যদি এইভাবে ঔদ্ধত্য দেখায় কিংবা হুমকি হামকি দেয়, সেটাও গ্রহণযোগ্য না। সমস্ত বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের নিশানায় রয়েছেন সাংসদ ইউসুফ পাঠান। উনি নাকি কোনো কাজ করেননি, এমনটা অভিযোগ করছেন হুমায়ুন কবির। দেখুন, আমি বলি পরিষ্কার করে, এটা নিয়ে আমাদের গতকালকেও স্পোক্সম্যানরা বলেছে এবং দল এই বিষয়টা দেখবে। দলীয় স্তর থেকে এটা দেখা উনি কি অভিযোগ করতে চান। এর আগেও মাননীয় আমাদের দলের সভানেত্রী তাকে ওয়ার্ন করেছেন। এরপরে আপনারা অপেক্ষায় থাকবেন। ম্যাডাম, এসআইআর এর ক্ষেত্রে ম্যাপিং একটা বিষয়, যেটা 2002 এর সাথে যে ভোটার তালিকার সাথে সাম্প্রতিক ভোটার তালিকার মিল খুঁজে পাওয়া, সেখানে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে একটা বিচিত্র চিত্র। যেমন খুব কম মিলছে, হাওড়াতে মাত্র 38%, পশ্চিম বর্ধমানে 31%। তাহলে কি গত 20 বছরে রাজ্যের জনবিন্যাসে বড়সড় পরিবর্তন হচ্ছে? অনেক সময় দেখা যাচ্ছে যে ভবানীপুরে কিছুদিন আগে সিএমও সেটা অভিযোগ করছিলেন, বাঙালির বদলে অনেক বহিরাগত। অন্যান্য রাজ্য থেকেও কি মানুষ আসছেন? একটা কথা বিজেপি যেমন বলছে বারবার, বাংলাদেশ থেকে সকলে আসছেন, অন্যান্য রাজ্য থেকেও কি এবার এ রাজ্যের বাসিন্দা হচ্ছে? তাই কি এত পরিবর্তন? দেখুন, আমি প্রথমে দু তিনটে পয়েন্ট এখানে থাকে। এক হচ্ছে যে দেখুন, 2002-03 যে এসআইআর সম্বন্ধে বলা হচ্ছে, সেটাও কিন্তু 2 বছর সময় লেগেছে। সুতরাং বারংবার তৃণমূল কংগ্রেস কি বলছে, এত তাড়াহুড়ো কিসের, 3 মাসের মধ্যেই করতে হবে? এটা ছিল আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, বাংলাদেশি, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ভারতীয় জনতা পার্টি একটা সংখ্যাও বেঁধে দিচ্ছে। কোথাও কিন্তু তারাই আইডেন্টিফাই করুক কাদেরকে তারা বলছে। তৃতীয়ত, এটাও আমরা জানি যে বিহারেতে যে 65 লক্ষ বাদ গেছে, যখন বাদ দেওয়ার যে কারণটা কোথাও কিন্তু বাংলাদেশি কিংবা রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশ লেখেনি। কেন? সে প্রশ্নটা থেকে যায়। সেটা বিহারের যারা
আছেন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক দল নিশ্চয়ই সে প্রশ্নটা করবেন, কিন্তু এটা আমাদেরও নজরে আছে। তৃতীয়ত যেটা বলা যে তাহলে ভারতীয় জনতা পার্টি এক কথায় বিগত বছরগুলো বিভিন্ন নির্বাচন কমিশন, নির্বাচনের মুখ্য নির্বাচনী কমিশনের নেতৃত্বে বছরে 3 বার করে যে সংশোধন হচ্ছিল সেটাকে পুরোপুরি তারা খারিজ করে দিল। একবার পরিষ্কার করে তারা বলল যে তার মানে বিগত 2002-03 এর পরে প্রতি বছর যে কোনো সরকার থাকুক না কেন কেন্দ্রে, ইলেকশন কমিশনটা তো ছিল, তাহলে প্রত্যেকটাকে আপনারা বলছেন যে ওইগুলো ভুল ছিল, এটা তারা পরিষ্কার ভাবে বলুন। এবং তাই যদি ছিল তাহলে 2024-এ লোকসভা নির্বাচন আপনি একটা ভুল ইলেকটোরাল লিস্ট নিয়ে কেন করলেন সারা ভারতবর্ষের নির্বাচন? যদি ওই লিস্ট মধ্যে ভুল ছিল তাহলে আগামী 2026-এ বাংলার এই লিস্টে ভুল ধরছেন কেন? ওটাতে ভুল ছিল, তাহলে এটাতে ভুল আছে, বুঝতে পারলাম। তাহলে ওইটাতে নির্বাচন হলো কেন? তাহলে ওটাতে যদি নির্বাচন হতে পারে তাহলে এটাতে নির্বাচন হবে কেন? ভোটার লিস্ট নিয়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে তাদেরকে মানে প্রথমত তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। এবার করছে কি 2002-03 এর বলছে গাইডলাইন্স ফলো করছে, তা করছে প্রত্যেকটাই আলাদা করছে। সেই সময়ে যিনি বিএলও কিংবা এনিউমারেটর বলা হতো তার কতটুকু অধিকার ছিল? ইলেকশন কমিশন শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে দেখতো এবং বয়স আর ঠিকানাটা চেক করতো। এখন কি করছে? এখন কি বলার চেষ্টা করছে? বাদ দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন কমিশনের বলে দিয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলাতে যে নির্বাচন কমিশন বাদ দিতে পারে না। আপনি কাউকে বলতে পারেন না আপনি নাগরিক নন, সেটা কে বলে? স্বরাষ্ট্র মন্ত্রক বলে। এই পয়েন্টগুলি তো আমরা তুলছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলবে যে আপনি এই দেশের নাগরিককে নাগরিক নন, সেটা নির্বাচন কমিশন বলতে পারে না। সুতরাং এইগুলো সত্য কথাকে ধামাচাপা দেওয়ার জন্য আবারও ওই ফেক ন্যারেটিভ ভারতীয় জনতা পার্টি তৈরি করছে। না, আমি এ ধরুন এই রাজ্য থেকে বাইরে গেলাম, আমি আমার ভোটার কার্ড শিফট করবো না? করতেই পারি, এখানেও শিফট হবে। আমরা তো একবারও বলছি না যে ডেড ভোটার্সদের বাদ দেবেন না। কে বলছি? সব বানাচ্ছে সব কথাগুলো। আমরাই তো ভোটার লিস্ট নিয়ে কাজ করি বছরে 3 বার করে। যারা মৃত আর যারা আমরা জানি হয়তো এখান থেকে ধরুন কলকাতাতে অন্য জায়গায় চলে গেছে, কিংবা জেলা থেকে কলকাতা এসছে, কিংবা এখান থেকে জেলায় চলে গেছে, নইলে আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ফেক ডুপ্লিকেট ভোটার্স দেখালো কি করে যে এখানেও তার ঠিকানা, উত্তরপ্রদেশেও ঠিকানা, মধ্যপ্রদেশের ঠিকানা, ওইগুলোকেই তো সংশোধন করতে হবে। ওইগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি কিছু বলবে না। তারা এইগুলো নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছে, যেন বাংলাদেশি আমরা ঢুকিয়েছি, অনুপ্রবেশ করে ঢুকিয়েছে, রোহিঙ্গাদের ঢুকিয়েছে। আরে ভাই কে? আপনি আইডেন্টিফাই করুন। আর ভারতীয় জনতা পার্টি ক্যাম্প করবে কেন? সিএ ক্যাম্প করবে কেন? পরিষ্কার এই এসআইআরটাকে যদি ব্যবহার করা হয় এনআরসি ঢোকানোর জন্য, অনেকগুলো তো আইন আছে, সিএ আইন আছে, এনআরসির একটা আইন করেছেন, অনেকগুলো আছে, সেইগুলোকে দেখুন কতটা পালন করছে। শুধু এসআইআর আসলে কিছুই নয়, একটা ন্যারেটিভ তৈরি করা। মনে করছে তারাও জানে, আসামের উদাহরণও আছে যে এনআরসি করে কি হয়েছিল। আপনি মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন, চলুন ফর্ম ভরুন। কে দিয়েছে ওনাদেরকে এই অধিকার যে ফর্ম ভরুন, প্রমাণ করুন আপনি দেশের নাগরিক কিনা? আপনি প্রমাণ করুন যে আমরা দেশের নাগরিক নই। যেই এপিক কার্ড কে, ওটা কি রাজ্য সরকার ইস্যু করে? ভোটার কার্ড কে ইস্যু করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেটা কি আমাদের হাতে? না। যেই আধার কার্ড, যেই আধার কার্ড না হলে স্কুলে ভর্তি হবে না, ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে না, হাসপাতালে ভর্তি হবে না, আপনি সরকারি প্রকল্প পাবেন, এমন পর্যায়ে নিয়ে গেছিল আধার কার্ড না হলে আপনি বাঁচতেই পারবেন না। সেই আধার কার্ডকে তারা গ্রহণযোগ্য মনে করছেন না। সুবিধাবাদী নাকি? প্রতিনিয়ত তুগলো কি ফরমান, এইগুলোর বিরুদ্ধে বলছি, আর আমাদেরকে বলছে আমরা নাকি এই সমস্ত ঢোকাচ্ছি। আরো অনুপ্রবেশ, আপনি বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে সবাইকে আটকালেন না কেন? কোনো জবাব পাবেন না, শুধু অভিযোগ অভিযোগ, যার কোনো ফাউন্ডেশন নেই। এই এতগুলো আমি বললাম, এই পয়েন্টগুলোতে উত্তর ঠিক না। যদি এসআইআর হয়, আপনি দেখুন
মাননীয় গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এক भी मक्खी बॉर्डर से नहीं उड़ के आ सकती। তাহলে এত মক্খি করতে কে এলো? আপনার লোকগুলো বলছে এক भी मक्खी बॉर्डर से नहीं आएगी। পহেলগাঁওতে ঢুকেও পড়লো, খুনও করে দিল ভারতীয়দের যারা পর্যটক, বেরিয়েও গেল, মক্খি ঘুস भी गई और बाहर भी निकल गई। যদি এসআইআর হয় তাহলে দলের তরফ থেকে কি কোনো স্ট্যান্ড পয়েন্ট তৈরি হয়েছে যে ব্লক স্তরে বা বিধানসভা স্তরে কিভাবে ডিল করা হবে সেটা? সেটা আমাদের যখন পার্টি আমাদেরকে যেরকম বলবে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। তবে এসআইআর যে এনআরসির ব্যাকডোর একটা রাস্তা, সেটার বিরুদ্ধে নিশ্চয়ই চলবে। এবং আপনি বাদ দেওয়ার যে চেষ্টা করছেন, বাদ দেব প্রকৃত ভোটার, প্রকৃত নাগরিক, আপনি বুঝতেই পেরেছেন নেতৃত্ব এটা নিয়ে ভীষণভাবে বিরক্ত এবং জানিয়েছে প্রতিবাদ। আমাদের মেশিনারি, ইলেকশন মেশিনারি সারা বছরই তৈরি থাকে। তো আমাদের সারা বছরই আমরা ভোটার লিস্ট নিয়ে আমরা জানি যে ভোটার লিস্টে কিভাবে কাজ করতে হয়। আমরা নতুন ভোটারকে নিশ্চয়ই ঢোকাবো, যারা শিফটেড ভোটার্স আছে চলে গেছে মূলত, আমরা নিশ্চয়ই চাই যে ওরা ওখানেও ভোটার কার্ড করুক। এইগুলো ফেক, ফলস ন্যারেটিভ। এবং তাই আমাদের যখন ইলেকশন মেশিনারি রেডি আছে, আমার সমস্ত বুথ লেভেল এজেন্টস রেডি আছে, যাদের নেই, যাদের অর্গানাইজেশন নেই মাটি স্তরেতে, আমরা তাদেরকে দিচ্ছি বেশি চেঁচামেচি করছি এসআইআর। এটা নিয়ে তো আমাদের কিছু বলেন, আমরা তো চাইটাই বলি রাজনৈতিক লড়াইটা হোক, কুৎসা, বিভ্রান্তি, ফেক, ম্যানিপুলেটিভ, বাংলাকে কালিমালিপ্ত করো, এই লড়াই যেন না হয়। গণতন্ত্রের একটি নির্বাচন আসছে, রাজনৈতিক লড়াই হবে তো হোক। আমরাও বাংলার বঞ্চনার কথা বলবো, আবারও বলবো। আমরাও বলবো কিভাবে বাংলার প্রাপ্য টাকা দেয়া হচ্ছে না, আমরাও বলবো বাংলা কিভাবে অপমানিত, বাংলা ভাষাকে কিভাবে অপমান করা হচ্ছে। আমরাও বলবো যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হয়, বাংলা মনীষীদের অপমান, সেটা তো বলবো। তো নিশ্চয়ই বাংলার সমাজকে মধ্যে বিভাজন তৈরি করা, ধর্মীয় মেরুকরণ করা, এই সমস্ত কথা বলবো। এগুলো তো মানুষ জানবে অবশ্যই। আমি চাকরি দিলাম না, পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমলো না, তরকারি আনাজ তেল ডাল মশলার দাম কমলো না, মানুষকে সুরক্ষিত রাখলাম না, মানুষের মধ্যে লড়াই করলাম। কত ফেক ম্যানিপুলেটিভ বলে বাংলা এটা ঘটেছে, হয়নি। এইগুলোর বিরুদ্ধে তো এগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টি কি বলছে? কতটা বেকারত্ব দেখুন, কোনো কথা নেই। পরিন্দা নেই আয়েগা বর্ডার সে, পরিন্দা নাকি এসে এখানকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে, একটা চাকরি জেনারেট করতে পারলো না। আর্মিতে কন্ট্রাকচুয়াল আর্মি আপনি অগ্নিবীর করলেন, সেই অগ্নিবীর বর্ডার গার্ড করতে গিয়ে মারা গেল। পরিন্দা নেই আ পায়। শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন বিএলওদের যে যদি কোন রকম ভোটার তালিকায় ভুল হয় তাহলে জেলে যেতে হবে। তো এতদিন তো বিজেপি শাসক দলের নেতা নেত্রীকে নিয়ে বলতো, এখন শুভেন্দু অধিকারী নিজে হুমকি দিচ্ছেন। দেখুন, এই হুমকি আর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকবারই মানুষের মধ্যে একটা ভীত সঞ্চার করা, ধমকানো, চমকানো, পুলিশকে মারো, পুলিশ ফাঁড়িটা জ্বালিয়ে দাও, একে লাঠি ডান্ডা দিয়ে মারো, এই রকম ভায়োলেন্স মানে হিংসাকে উৎসাহ দেওয়ার তাদের প্রতিনিয়ত বক্তব্য আমরা শুনতে পাই। তারপরে অরাজকতা তৈরি করে, তারপর নিজেরা হাওয়া। গঙ্গারামপুরে বিজেপির একটা আজকে বিজয় সংকল্প সভা রয়েছে, তার অনুমতি পায়নি তারা। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তারা বলছেন আমরা করবোই এই সভা, পুলিশ অনুমতি না দিল। বিজয় সম্মেলনী করতে চাইছে, বিজয় সংকল্প সভা, বিজয় তাদের বক্তব্য যে বিরোধী দল বিজয় তো বুঝতে পারলাম না। যাই হোক, ওরা করতে পারে এগুলো সব, ওরা তো বলে পারমিশন পায়নি। তাহলে নিশ্চয়ই ওখানকার প্রশাসন বলেছে সময় মতো আপনি বলবেন না, সময় মতো আপনি পারমিশন হতে চাইনি, কোন জায়গায় সেটাও বৃত্তান্ত দেখতে হবে। ওদের সভা করলে তৃণমূল কংগ্রেস বিন্দু মাত্র বিব্রত হয় না,
বিন্দুমাত্র ভয় পায় না। ওরা কিন্তু এগুলোকে সবার সময় মতো করবে না। ওই যেমন বলে না যে আমরা একটা মিছিল বের করব, এবার আমরাও মিছিল বের করতে গেলে আমরা পুলিশের কাছে রুটটা দিয়ে দিই, কিন্তু ওরা রুটটা দেবে আর যাবে অন্য রুটে, তারপর বলবে পারমিশন দিল না। তো এইগুলো হয়, এরকমই কোনো ভুল ভ্রান্তি করেছে ওরা। দিদি, এসআইআর নিয়ে একটা প্রশ্ন সুযোগ পেলাম না। কমিশন একটা নির্দেশ জারি করতে চলেছে যে বিএলও বা এসআইআর এর কাছে যে সরকারি অফিসাররা থাকবেন তাদেরকে মানে রাজ্য সরকার কোনোভাবে এই সময় আর বদলি করতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে এরকম ভাবে কি ক্ষমতা হস্তান্তর সম্ভব যে পুরোটা কমিশন সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, আমরাও এটা দেখেছি, আমরাও এটা নিয়ে ভাবছি, এবং মাননীয় দলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছে যে মডেল কোড অফ কন্ডাক্ট আরম্ভ হওয়ার আগে যেভাবে ইলেকশন কমিশনের আমরা আচরণটা দেখছি সেটা আমরা নিশ্চয়ই যখন নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং হবে কিংবা আমাদের চিঠি মারফত দলের স্তর থেকে সেটা দৃষ্টি আকর্ষণ করা হবে যে এমসিসি তো এখন আসেনি, তার মধ্যে এইটাও ঢুকেছে। এগুলো নিয়ে আমাদের নেতৃত্ব আলোচনা করবেন, তারপরেই আরো কিছু বলতে পারবেন। আমরা দেখছি, আপনারাও দেখছেন যে কিছু অস্বাভাবিক বিষয়গুলো বেরোচ্ছে। জেলা নেতৃত্বের সঙ্গে বিজেপি বারবার বৈঠক করছে শুধুমাত্র বিএলওদের উপরে নজরদারি করার জন্য। এটা কিভাবে বিজেপি করতে পারে? না, এদের দেখুন নানান অস্ত্র ফেল করেছে। এর বাংলাকে জয় করার জন্য তারা নানান ভাবে চেষ্টা করছে। আপনি ধরুন এটা 2019 থেকে লড়াই, বিভিন্ন ভাবে বাংলার যখন নির্বাচন, তখন লোকসভা নির্বাচন, তখন 21-এ আপনি দেখছেন তো ন্যারেটিভটা কিভাবে। তখন 356 হওয়া উচিত, 355 হওয়া উচিত, 8 দফা নির্বাচন 2021-এ, কোভিডের সময় 7 দফা নির্বাচন হওয়া উচিত। অনেক রকম অস্ত্র দিয়ে ভাবলো যদি তারা জিততে পারেন। এখন মনে করছি এসআইআর কে ব্যবহার করব অস্ত্র হিসেবে। তারপর যখন ওটা একটু আপনারা আর খাচ্ছেন না কিংবা ওটা নিয়ে আর আলোচনার মধ্যে আনছেন না কিংবা গুরুত্ব দিচ্ছেন না, তখন এবার বিএলও নিয়ে পড়েছে। বিএলও কে কি করা উচিত, এটা করা উচিত, বিএলও অসুরক্ষিত, বিএলওরা ঠিক নেই, এই সমস্তগুলো দিয়ে আবারও বলি একটা ন্যারেটিভ স্ক্রিপ্ট তৈরি করা। এটা শুধুমাত্র স্ক্রিপ্ট তৈরি করা, কিন্তু আসলে যে একটি নির্বাচন আসন্ন, একটি অর্গানাইজেশন তৈরি করা, বুথ লেভেল কর্মী তৈরি করা, বুথ লেভেল নিয়ে কথা বলা, মানুষের সঙ্গে মেশা, এগুলো তো কিছু নেই। যাই হোক, এটা নিয়ে আমাদের তো বলার কিছু নেই, এটা তাদের দলীয় বিষয়। সবটাই একটা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, যে বিশাল ব্যাপার, আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম। তাই তো কি হবে? কেন্দ্রীয় নেতৃত্ব আসা মানেই রাজ্যের নেতৃত্বের উপর তাদেরই আস্থা নেই। তারা আসছেন, তারা বলছেন কি করণীয় আছে। কাকদ্বীপের ঘটনায় গ্রেফতার নারায়ণ হালদার। নিয়ে সমস্ত কালকে বলা হয়ে গেছে। বলছে আর 1 সপ্তাহের মধ্যে জারি হতে পারে এসআইআর, যেহেতু তামিলনাড়ুতে ঘোষণা করা হয়েছে। সিইও কে তৈরি থাকতেও নির্দেশ দিয়েছে নির্বাচন। হ্যাঁ, তো প্রশ্নটা কি? আগামী আমাদের তো এসআইআর নিয়ে বিষয়বস্তু নিয়ে নেতৃত্ব বলেছেন, আমিও কিছুটা আজকে আপনাদেরকে বলেছি। এবার তারা কি করবেন, প্রতিদিন আমরা এটা নিয়ে কি রিয়াক্ট করবো, ইলেকশন কমিশন যেটা করতে চাইছে সেটা করবে। রাজনৈতিক দল তাদেরকে নিয়ে মিটিং করার সমস্তটা তো হবে, সেটা করুন, তারপর আমরা আমাদের বক্তব্য রাখবো। আমরা এসআইআর এর বিরোধিতা কেন করছি? প্রকৃত নাগরিক বাদ দেওয়ার যেটা আমরা দেখলাম বিহারে হয়েছে, এবং আমাদের ওই একটাই পয়েন্ট, যদি এতই ভুল ত্রুটিতে ভর্তি ছিল এই ভোটার লিস্ট, তাহলে পরে এই ভুল ত্রুটি ভোটার লিস্টটা কেন লোকসভা 2024-এ ব্যবহার করেছেন, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ওই 2024-এও জিতেছেন, সাংসদ হয়েছেন, বলেছেন চলুন আমরা লিডারশিপ দিয়ে আমরা রিজাইন করি। ওটা ভুল ছিল, তাহলে রিজাইন করে সমস্ত লোকসভা এমপি রিজাইন করুক, নতুন করে নির্বাচন হোক, সংশোধন করা একটা ভোটার লিস্টের উপরে। একটা চু আওয়াজ শুনেছেন ভারতীয় জনতা পার্টির কোন নির্বাচিত এমপি? বলেছে হ্যাঁ, নিজের বিবেককে কি জবাব দেয় বোঝা যায়। থ্যাংক ইউ